আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরান লেবাননে মার্কিন যৌথ বাহিনীর হামলা, দুই দেশের প্রাণহানি প্রায় ৮০০। তেহরানের ড্রোন আক্রমণে রিয়াদে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত। যুদ্ধ দীর্ঘ না হওয়ার আভাস ট্রাম্প নেতানিয়াহুর। হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও পরিবহন হবে না, হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোতে হামলায় ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি, একদিনে ১৩% দাম বৃদ্ধি। সংসদে দলীয় প্রতীকের নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী। বিলম্ব হলে কাউন্সিলের পদেও প্রশাসক বসাবে সরকার। আবিরের রঙে বসন্তের সকাল, হোলি উৎসবে প্রাণের স্পন্দন। মন্দির থেকে পাড়া মহল্লা, উচ্ছ্বাসের ফোয়ারা সবখানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানে অভিযান চালানো ইস্যুতে এবার সুর নরম করল তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দীর্ঘমেয়াদে ইরানে অভিযান চালানো হবে না। এর আগে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি কয়েক গুণ বৃদ্ধি করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রায় ২,০০০ স্থাপনায় হামলা হয়। আবাসিক এলাকার পাশাপাশি গণমাধ্যমের কার্যালয়কে পরিণত করা হয় টার্গেটে। নতুন করে আরও ৯৬ জন নিহত হয়েছে। এ নিয়ে ইরানের যৌথ হামলায় ৭৪২ জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1 মতো বোমারও। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় ২,০০০ স্থাপনায় হামলা করা হয়। এ অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। আমরা বড়জোর তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই। এদিকে ইরানের পাশাপাশি লেবাননও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। ইরানের যুদ্ধ জয়ের কোনো আশা দেখছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ভাষণে এমন আভাসই দিলেন তিনি। ভাষণে বলেন, ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ না হলে তা দীর্ঘায়িত করতে প্রস্তুত আছে মার্কিন বাহিনী। ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা ছিল বলেও দাবি করেন ট্রাম্প। সেই হুমকি এড়াতেই এই অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। ইরানে চালানো সামরিক অভিযান এপিক ফিউরি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অভিযানের পরিকল্পনা এবং লক্ষ্যোদ্দেশ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, ধারণার চেয়ে বেশি সময় লাগতে পারে ইরান অভিযানে, তবে দেশটিতে স্থলসেনা পাঠানো হবে না। আমাদের অনুমান ৪-৫ সপ্তাহে করাতে পারে এই যুদ্ধ, তবে এর বেশি সময় লাগলেও আমরা প্রস্তুত আছি। হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর সম্ভাব্য হুমকি ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের পক্ষ থেকে আসন্ন হামলার আশঙ্কা ছিল, তাই প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে এই অভিযান। ইরানের কাছে এমন অস্ত্র ছিল যা দিয়ে তারা ইউরোপ এবং আমাদের বিদেশি ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম ছিল। এমনকি তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনাও ছিল যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। তাই এই হুমকি মোকাবেলায় আমাদের সামরিক পদক্ষেপ নিতে হয়েছে। একই সাথে তেহরানকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, পাল্টা আঘাত এলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আরো কঠোর ও ব্যাপক হবে। আমরা ইরানকে সতর্ক করেছিলাম তারা যেন মিসাইল এবং পরমাণু কর্মসূচির পরিধি বৃদ্ধি না করে। তারপরও তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত এবং নাটকীয়ভাবে সম্প্রসারিত করেছিল, যা আমাদের বাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। এদিকে ইরানের ট্রাম্পের অভিযানের পরিকল্পনাকে আত্মঘাতী আখ্যা দিয়েছেন অনেক বিশ্লেষক। ইরানের পাল্টা হামলার ঢেউ এবার ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, যার প্রভাব পড়তে চলেছে ধনী দেশের বিলাসবহুল ডাইনিং টেবিল থেকে শুরু করে নিম্নায়ের মানুষের রান্নাঘর পর্যন্ত। মধ্যপ্রাচ্যের কৌশলগত তেল ও গ্যাস স্থাপনাগুলোকে টার্গেট করে হামলার জেরে থমকে গেছে একাধিক শোধনাগার ও গ্যাস ক্ষেত্রের কার্যক্রম। এর তাৎক্ষণিক প্রভাবে আন্তর্জাতিক বাজারে একদিনই তেলের দাম লাফিয়ে বেড়েছে 13%।
ইরানের পাল্টা হামলা এখন শুধু সামরিক সংঘাতে সীমাবদ্ধ নেই, তা সরাসরি আঘাত এনেছে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক ড্রোন হামলার পর একে একে বন্ধ হয়ে যাচ্ছে তেল শোধনাগার আর গ্যাস ক্ষেত্রগুলো। সৌদি আরবে ড্রোন হামলার পর আরামকোর রাশ তানুরা রিফাইনারি বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রতিদিন 5.5 লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতার এই স্থাপনাটি দেশটির জ্বালানি সরবরাহের মূল কেন্দ্র। একইভাবে সামরিকভাবে এলএনজি উৎপাদন বন্ধ করেছে কাতারও। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতার এনার্জির স্থাপনায় হামলার পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় 20% আসে কাতার থেকে। উপসাগরীয় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। তাদের গ্রাহকদের 82%ই এশিয়ার। ফলে এশিয়ার ও ইউরোপের বাজারে জ্বালানি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ড্রোন হামলা চালানো হয়েছে কুয়েতের আহমাদি তেল শোধনাগারে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলায় ইরাকের কুর্দিস্তানের বেশিরভাগ তেল ক্ষেত্র এবং ইসরায়েলের বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আরও জটিল করেছে হরমুজ প্রণালী। এই প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক তেল পরিবহন বড় ধাক্কায় পড়েছে। আন্তর্জাতিক বাজারে একদিনই তেলের দাম বেড়েছে 13%। ব্যারেল প্রতি পৌঁছেছে $82, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জ্বালানি অবকাঠামোয় সরাসরি হামলা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় সংকট দেখা দিতে পারে, যার ফলে বাড়বে উৎপাদন ব্যয় আর পরিবহন খরচ। এর সরাসরি প্রভাব পড়বে খাদ্য, শিল্পপণ্য ও ভোক্তা পর্যায়ে। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্ত হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহী আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের সম্পর্কে খোঁজ নেন। জানা, নির্বাচন না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আগামী 10 মার্চ 14টি এলাকায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড এবং 15 মার্চ থেকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে। এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাস করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকে। রং, ভালোবাসার ভক্তির অনন্য মেলবন্ধনে উদযাপিত হচ্ছে দোল পূর্ণিমা বা দোলযাত্রা। ফাল্গুনের পূর্ণিমায় বসন্তের আবেশে সেজে ওঠা এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় বইছে আনন্দের বর্ণিল ধারা। হিন্দু পুরাণ অনুযায়ী অত্যাচারী রাজা তার পুত্রকে বিষ্ণুর ভক্তি থেকে ফেরাতে না পেরে হত্যা করতে চান। নানা চেষ্টায় ব্যর্থ হয়ে বোনকে দিয়ে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন। তবে ভক্তির শক্তিতে রক্ষা পান প্রহ্লাদ, আর আগুনে পুড়ে ধ্বংস হয় হোলিকা। এই ঘটনায় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক হয়ে উঠে আসে